এই সাদিয়া, ওই ছেলেটা কে রে? এই শহরে নতুন দেখলাম, আগে তো কখনোই দেখি নাই ওই ছেলেটাকে। মনে তো হচ্ছে অন্য কোনো জায়গা থেকে এখানে এসেছে। ডেকে আনবো নাকি ছেলেটাকে? ডেকে আনতে হবে না, তুই ওর সাথে গিয়ে কোনো কথা না বলে ঠাস করে ওর গালে চড় মারবি আর ওইখান থেকে চলে আসবি। ছেলেটা তো নতুন, তার সাথে যদি প্রথম দিন এইরকম করি তাহলে তো মানায় না। আজকে থাক, অন্য দিন করব। ছেলেটা কিন্তু অনেক স্মার্ট। তোকে বেশি কথা বলতে বলেছি নাকি? তোকে যেই কাজ দিয়েছি ওই কাজ কর, যা তাড়াতাড়ি। সাদিয়া চলে আসলো সাগরের সামনে, ঠাস ঠাস করে সাগরের গালে চড় মেরে যেই চলে যেতে যাবে, এমন সময় সাগর পিছন থেকে সাদিয়ার হাতটা টেনে ধরে। সাদিয়ার গালে চড় মেরে বলতে লাগলো, এটা হচ্ছে তোমার শাস্তি, আর এইভাবে যদি কাউকে চড় মারো তাহলে তোমাকেও এভাবে চড় মারা হবে, বেয়াদব মেয়ে। এই বলে সাগর হাঁটতে লাগলো। এদিকে কেয়া বসে বসে পুরো কাহিনীটা দেখছে। সাদিয়া কেয়ার কাছে এসে বলতে লাগলো, দেখেছো আপু, এই ছেলেটা আমাকে চড় মারছে। কত বড় সাহস! সে জানে না আমি যে তোমার লোক। যাক, ছেলেটার সাহস দেখে খুব ভালো লাগলো। এক কাজ কর, ওই ছেলেটাকে কালকে তুলে নিয়ে আমার আস্তানায় আয়, তারপর ছেলেটাকে মারার শাস্তি বুঝিয়ে দেব। ঠিক আছে আপু, এখন কি তুমি বাসায় চলে যাবে? হ্যাঁ, এখন বাসায় চলে যাব, বিকেলবেলা বের হব। তোরা সবাই চলে আসবি, পার্কে যাব ঘোরাঘুরি করার জন্য। এই বলে কেয়া তার গাড়িটা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই কেয়ার ভাবি এসে দরজা খুলে দিল। কেয়াকে দেখে বলতে লাগলো, কেয়া, তুমি যে সারা দিন বাহিরে থাকো, এদিকে যে তোমার ভাইয়া শুধুই আমাকে বকাবকি করে। তোমাকে যে এতবার করে বললাম তোমার ভাইয়া বাসায় আসার আগেই তুমি চলে আসবে, আমাকে বকা খাওয়াতে খুব ভালো লাগে না? কেয়া তার ভাবির গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাবি, আমার জন্য অন্তত এতটুকু কষ্ট করেন। আমি তো আপনার ননদ, তাই না? আমার জন্য তো এইটুকু আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। হ্যাঁ, তা তো করি, এটার জন্যই তো প্রতিদিন বকা খাই তোমার ভাইয়ার হাতে। তবুও তো তোমাকে আমি কিছু বলি না। যাও রুমে যাও, ফ্রেশ হয়ে আসো, আর আসার সময় তোমার ভাইয়াকে ডেকে দিয়ে আসবে, একসাথে সবাই মিলে খাবো। ঠিক আছে ভাবি, আমি যাইতেছি। এ বলে কেয়া ওইখান থেকে চলে আসলো। তার রুমে ফ্রেশ হয়ে তার ভাইয়াকে ডেকে নিয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে তিনজন বসে আছে, এমন সময় কেয়ার বড় ভাই বলতে লাগলো, কেয়া, তুই যেভাবে সারাদিন বাইরে ঘোরাঘুরি করিস, তোর তো বিয়ের বয়স হয়েছে। বিয়ে তো দিতে হবে, মানুষ তো মন্দ বলে। ভাইয়া, মানুষ কি বললো কি না বললো এসব আমি একদমই খেয়াল করি না। আমি আমার মতো থাকি। আর তুমি তো জানো আমি একজন লেডি মাফিয়া, আমাকে অনেক কাজ করতে হয় বাইরে। সেটা তো বুঝলাম, তাই বলে কি খাওয়ার সময় বাসায় আসবি না? আমরা তো তোর জন্য অপেক্ষা করি। তুই বাসায় আসলে এরপর সবাই মিলে খাবো। ঠিক আছে ভাইয়া, কাল থেকে আমি প্রতিদিন তোমাদের সাথে খাবার খাবো। আর ভাইয়া, আমার না একটা ছেলে পছন্দ হয়েছে, ছেলেটা খুব সাহসী। দেখি যদি তাকে পটাইতে পারি তাহলে তোমাকে জানাবো। ঠিক আছে, এখন চুপচাপ খাবার খা। খাওয়া দাওয়া শেষ করে কেয়া চলে আসলো তার রুমে। এদিকে সাগর বাজার সদাই করে বাড়িতে এসে কলিং বেল দিতেই তার আম্মু দরজা খুলে দিল আর বলতে লাগলো, কী রে সাগর, তুই নাকি রাস্তায় একটা মেয়েকে চড় মেরেছিস? তোর আব্বু আমাকে এসে বলল। আমি এই মেয়েটাকে চড় মেরেছি, এটা দেখেছে মেয়েটা যে আমাকে চড় মেরেছে। এটা দেখে নাই, কোনো কারণ ছাড়া আমাকে চড় মারলো আর আমি তাকে কিছু করব না, তা কি করে হয়? একদম ঠিক কাজ করেছিস। মেয়েটা তোকে অযথা চড় মারবে আর তুই কিছু করবি না, এটা তো হয় না। যাক, ভালো করেছিস মেয়েটাকে চড় মেরে। এখন যা, ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে আম্মু, যাইতেছি। এ বলে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সাগরের বড় মামা বলে উঠল, কিরে সাগর, তোরা নাকি ঢাকা এসেছিস, আমাকে একবারও জানালি না? মামা, আমি তো তোমাদেরকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আম্মু জানাতে দেয় নাই। বলেছে যে তোমাদেরকে সারপ্রাইজ দিবে। এখন যেহেতু তুমি জেনে গেছো, চলে আসো। আমরা উত্তরা 5 নম্বর সেক্টরে থাকি, আজিম টাওয়ার 203 নম্বর রুমে। আচ্ছা, আমি সবাইকে নিয়ে চলে আসতেছি। তোর আম্মুকে বলিস না, তোর আম্মু যেহেতু আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে, সো আমিও তোর আম্মুকে সারপ্রাইজ দিব। ঠিক আছে মামা, আসো তাহলে তোমরা।
এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগর এমন দরজা খুলতে দেখতে পেল তার বড় ভাই দাঁড়িয়ে আছে। তার ভাইকে দেখে বলতে লাগলো, কি রে শফিক, তুই জানলি কি করে আমরা এ বাসায় আছি? নিশ্চয়ই সাগর তোদেরকে বলে দিয়েছে, তাই না? সাগর, তোকে না আমি বলেছিলাম যে তোর মামাকে আমি সারপ্রাইজ দেবো, তাহলে তুই বললি কেন? আম্মু, সারপ্রাইজ দেওয়ার আগে মামা জেনে গেছে, একটু আগে আমাকে ফোন দিয়েছিল, তাই আমি বাসার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তাই মামা চলে এসেছে। বোন, তুই ঢাকায় আসবি, আমাকে একবার ফোন দিলে তো পারতি, ফোন দিলি না কেন? ফোন দেই নাই কারণ অযথা ঝামেলা করার দরকার নেই। তোকে বললে তো তুই চলে আসবি গ্রামে, এটার জন্য আমি বলি নাই। যাক, ভালোই হয়েছে সবাইকে নিয়ে চলে এসেছিস। সাথী, তুমি সোফায় বসো, বাড়িটা ভালোভাবে সাজানো হয় নাই তো, আজকে মাত্র আসলাম, রাতের মধ্যে সাজিয়ে ফেলবো। সমস্যা নেই ফুপু, আমাদের বাড়িও তো এরকম অগোছালো। এই বলে সাথী চলে আসলো সাগরের কাছে। এদিকে সাগর বসে আছে সোফায় আর ফোন টিপতেছে। এমন সময় সাথী সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেমন আছিস সাগর? অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে। এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। বিকেল তো হয়ে এসেছে, তুই এখানে নতুন, তোকে নিয়ে আজকে না হয় ঘোরাঘুরি করব, যাবি তো আমার সাথে? হ্যাঁ, অবশ্যই যাব, আমি রেডি হয়ে আসতেছি, তুই বস এখানে। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সাথীকে নিয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে সাথী সাগরকে নিয়ে চলে আসলো পার্কে। দুজন বসে বসে বাদাম খাচ্ছে। এমন সময় কিয়া সাগরের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে, তুই সকালে আমার ফ্রেন্ড সাদিয়াকে চর মেরেছিস কেন? আপনার বান্ধবী কোনটা আমাকে দেখান, তাকে সামনে পাইলে আরেকটা চর মারবো। সে আপনাকে নিয়ে এসেছে, তাই না? সে আমাকে নিয়ে আসে নাই, আমি তাকে বলেছিলাম তোকে চর দেওয়ার জন্য। তুই এরকম স্টাইলিশভাবে চলাচল করিস কেন? এই এলাকায় স্টাইলিশভাবে যে চলাচল করে তাকে আমি শাস্তি দিই, তোকে আমি শাস্তি দিব এখন। প্লিজ কি আপু, সাগর এই এলাকায় নতুন, সে আপনার সম্বন্ধে কিছুই জানে না। সাগরকে এবারের মতো মাফ করে দিন, আমি আপনার কাছে সাগরের হয়ে মাপ চাইতেছি। সাথী, তুই পাগল হয়ে গেছিস? এই মেয়ের কাছে তুই মাপ চাবি কেন? এই মেয়ে কে যে তার কাছে মাপ চাইতে হবে? এই সাগর, তুই চুপ থাক, আমি কথা বলতেছি না, তুই একদম চুপ করে থাক। সাথী কিয়ার যেই পা ধরতে যাবে, এমন সময় সাগর সাথীকে টান মেরে তার পাশে বসিয়ে কিয়াকে ঠাস করে চর মেরে বলতে লাগলো, তুই যেই হোস না কেন তাতে আমার কোনো যায় আসে না। তুই অন্যায় করছিস, এটার জন্য তোকে চর মারলাম। আর কোনো সময় যদি এইভাবে কারোর সাথে বেয়াদবি করিস, আমার চোখে যদি পড়ে, তাহলে ওই দিন তোকে 2টা চর মারবো। কেয়া যেই সাগরকে চর মারতে যাবে, এমন সময় সাগর কেয়ার হাত ধরে ফেল আর বলতে লাগলো, এত বড় সাহস আমাকে চর মারার? আমার কত সাহস এটা তোর ধারণা নেই। আমি চাইলে তোকে এখান থেকে এখন উঠিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু তাকে আমার ভালো লেগে গেছে, তাই উঠিয়ে নিয়ে যাব না। আর এই নিয়ে যদি তুই ওর সাথে রিলেশন করিস, তাহলে রিলেশন এখানে ভেঙে দে, না হলে তোর হাত পা ভেঙে ফ্রিজে রেখে দেব। তুই তো এই এলাকার মেয়ে, আমাকে ভালো করে চিনিস আমি কে। আপু, সাগর আমার ফুফাতো ভাই, সাগরের সাথে আমার কোনো রিলেশন নেই, সে এই এলাকায় নতুন এসেছে, তাই আমি একটু ঘোরাঘুরি করার জন্য নিয়ে এসেছিলাম। আর আপনি সাগরের সাথে রিলেশন করবেন কেন? সে তো বিবাহিত। কি, ওর মতো একটা বেয়াদব ছেলেকে বিয়ে করেছে কে? আমি হলে তো তাকে 2টা চর মারতাম। যাই হোক, যেহেতু আমার পছন্দ হয়ে গেছে, সো আমি দ্বিতীয় বউ হতে রাজি আছি। তবুও আমি এই ছেলেকে বিয়ে করব। এই ছেলের শরীরে যত তেল আছে সব তেল মুচিয়ে ছাড়বো আমি। আমার গালে চর মেরেছিস, এটার শাস্তি তো তোকে পেতেই হবে, হারে হারে পাইয়ে দেব। এখন যাই আমি। এই বলে কিয়া ওখান থেকে চলে গেল। এদিকে সাথী সাগরে কান টেনে ধরে বলতে লাগলো, সাগর, তুই জানিস এই মেয়েটা কে? তুই জানলে তোর হাত পা থরথর করে কাঁপবে। এই মেয়েটাকে এই এলাকার কোনো বড় লোকের মেয়ে নাকি? আর তুই তার কাছে মাপ চাইতে গেলি কেন? দেখলি আমি মাপ চাইলাম না, তুই মাপ চাইতে গেলি কেন? আরে
এই মেয়েটা হচ্ছে একজন লেডি মাফিয়া। এই এলাকায় সবাই তাকে সম্মান করে চলে। তুই চর মারছিস এটার জন্য তো তোকে সে ছেড়ে দিবে না, নিশ্চয়ই কিছু একটা করবে। দোয়া করি যাতে তোর কিছু না হয়। চল তাড়াতাড়ি বাসায় চলে যাই, আর বাড়ি থেকে বের হবি না, বেশি বের হলে তোকে তুলে নিয়ে যাবে। এই মেয়েটা খুব ডেঞ্জারাস। আর তো এই মেয়ের কথা, এই মেয়েকে আমি ভয় পাই নাকি? সে মাফিয়া হোক আর পুলিশ হোক, তাতে আমার কোনো যায় আসে না। তোর সাথে যদি আমি থাকি তাহলে নির্ঘাত আমাকে মরতে হবে। আমি তোর সাথে থাকবো না রে। তুই এখন বাসায় যাবি নাকি যাবি না সেটা বল। যেহেতু ঘুরতে বের হয়ে গেছি, সো আমি ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় চলে যাব। তুই বাসায় চলে যা, আর আমার যদি জায়গা চিনতে ভুল হয় তাহলে আমি তোকে ফোন দিব নে। তোর ফোন নাম্বার দিয়ে যা। 01827183613। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আমি তোর সাথে থাকবো না, যদি আমাকে মেরে ফেলে তাহলে তো আমার বয়ফ্রেন্ড কান্না করবে। আমি যাই রে এখন। এই বলে সাথে চলে গেল ওইখান থেকে। এদিকে সাগর ওইখানে বসে আছে। এমন সময় একটা মেয়ে এসে সাগরের পাশে বসে বলতে লাগলো, ভাইয়া আপনার সাথে কি কেউ এসেছে? আমার সাথে কেউ আসে নাই। কেন, কিছু বলবেন আমাকে? আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। আমার সাথে রিলেশন করবেন আপনি? আমার সাথে যে রিলেশন করতে এসেছেন, আমাকে চিনেন? আমি কে? আমার পরিচয় জানলে আপনি এইখান থেকে পালিয়ে যাবেন। আপনি পুলিশের ছিলেন হন বা অন্য কেউ হন, তাতে আমার কিছু করার নেই। আপনাকে পছন্দ করে ফেলেছি মানে আপনাকে বিয়ে করব। কেয়াকে চিনেন? এই এলাকার লেডি মাফিয়া। উনি আমাকে পছন্দ করে। উনি আমার দ্বিতীয় বউ হতে রাজি আছে। আপনি কি তৃতীয় বউ হতে রাজি আছেন? যদি থাকেন তাহলে বলতে পারেন। মানে আপনি বিবাহিত? আপনি তো বললেন আপনার সাথে কেউ আসে নাই। কেউ আসে নাই বলে কি আমি একা আসতে পারি না? অবশ্যই আসতে পারি। আপনি এখান থেকে যদি না চলে যান তাহলে আপনার হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে রাখবে। ওই দেখেন আসতেছে। মেয়েটা সামনের দিকে তাকিয়ে দেখে কে আসতেছে। কেয়াকে দেখে দৌড়ে পালিয়ে গেল মেয়েটা। এদিকে কেয়া সাগরের সামনে এসে বলতে লাগলো, কি রে, ওই ছেলেটা কে ছিল? আমাকে দেখে পালিয়ে গেছে কেন? ওই মেয়েটা হচ্ছে আমার তৃতীয় বউ। আপনাকে দেখে পালিয়ে গেছে কারণ আপনি তো একটা গুন্ডি। এটার জন্য। আপনি কি করে ভাবলেন আমি আপনাকে দ্বিতীয় বউ বানাবো? আমার এত ঠেকা পড়ে নাই যে আপনাকে দ্বিতীয় বউ বানাবো। আমার সাথে বেশি ঘাটতারামি করবি তো এইখান থেকে তুলে নিয়ে চলে যাব, পরে বুঝবি আমি কি জিনিস। আরে হয়েছে হয়েছে, আপনি কি করতে পারবেন তা আমার জানা আছে। এত বেশি প্যাচাল পাইরেন না তো। যান এখান থেকে। আইরা শুধু ফাপড়বাজি। আমি ফাফড় দেখাই না। তুই দেখতে চাস আমি তোকে যে তুলে নিয়ে যেতে পারি? এই তোরা কোথায় আছিস রে? এই ব্যাটাকে তুলে নিয়ে গাড়িতে যা, আমি আসতেছি এক্ষুনি। এটা বলতেই কেয়া পিছন থেকে 10 থেকে 15 জন নিয়ে এসে সাগরকে নিয়ে চলে আসলো গাড়িতে। সাগরের হাত পা বেঁধে সিটে শুয়ে রেখেছে। এমন সময় সাদিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে বেশি স্মার্ট দেখিয়েছিলি না? তোর স্মার্ট দেখবি বের করে দিব আজকে। তুই কেয়াকে চিনিস না, সবাই কেয়াকে ভয় পায়, আর তুই উল্টো কেয়ার গালে চড় মেরেছিস। এটার জন্য তোকে বড় শাস্তি দেব। এই বলে সাদিয়া চুপচাপ বসে রইল তার সিটে। বেশ কিছুক্ষণ পর কে আসলো সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোরা এক কাজ কর, তোরা সবাই রিক্সা দিয়ে চলে আয়, আমি ওর সাথে পার্সোনাল কথা বলবো। ঠিক আছে, এই তোরা সবাই আমার সাথে আয়। সবাই গাড়ি থেকে নেমে এইদিকে কে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতেছে আর সাগরকে উদ্দেশ্য করে বলতেছে, কিরে, তোকে বলেছিলাম না তোকে তুলে নিয়ে আসবো? তোর কি অবস্থা করব এটা তুই নিজেও জানিস না। আমাকে বিয়ে করবি না তোর ঘাড় বিয়ে করবে। তোর এমন অবস্থা করব, এখন গিয়ে তুই শুধু হা করে তাকিয়ে থাকবি। কেয়া বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে চলে আসলো তাদের বাসায়, যেখানে কেয়া শুধু একা মাঝে মধ্যে আসে, আর কেউ এই বাসায় থাকে না। সাগরকে বেঁধে তুলে নিয়ে চলে আসলো রুমে। এদিকে সাগর তো পুরাই অবাক, কারণ একটা মেয়ে কিভাবে তাকে কাঁধে তুলে নিয়ে এসেছে। আসলে সাগর দেখতে চিকন, এই আনুমানিক 40 থেকে 45 কেজি হবে। কেয়া সাগরকে বিছানায় ফেলে দিয়ে বলতে লাগলো, কিরে, এখন তোর অবস্থা কি করব বলতো?
আমার গালে চর মেরেছিস। আজ পর্যন্ত আমার আব্বু আম্মু ভাইয়া এমনকি বাহিরের মানুষ আমাকে চর মারে নাই, সেখানে তুই চর মারছিস। আপনি অন্যায় করেছেন বলেই তো চর মারছি। যদি অন্যায় না করতেন তাহলে তো চর মারতাম না। এখন আপনি আমাকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমি চিৎকার করব। তুই কি হাফ লেডিস যে চিৎকার করবি? আর চিৎকার করলেও কোনো সমস্যা নেই। এইখান থেকে প্রায় আধা কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই, আর এটা হচ্ছে আমার পার্সোনাল বাড়ি, যেখানে আমি এসে মাঝে মধ্যেই সময় কাটাই। এখন তোকে আমি কি করব এটা তুই দেখ। বলে কেয়া টেবিলের উপর থেকে ফল কাটার ছুরিটা নিয়ে সাগরের সামনে সে গলায় ধরে বলতে লাগলো। গলায় চালিয়ে দেবো নাকি? আমাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে। তার চাইতে এক কাজ করেন, আমার 2 হাত ছেড়ে দেন এবং পা খুলে দেন, আমি এখান থেকে পালিয়ে যাই। এত সহজ না এখান থেকে পালিয়ে যাওয়া। যেহেতু তোকে এই বাসায় নিয়ে চলে এসেছি, তোকে কিছু তো একটা করব। এ বলে কিয়া সাগরের মাথার চুল 2 হাতে ধরে সাগরের মাথা একেবারে সোজা করে সাগরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। এদিকে সাগর তার চোখ বড় বড় করে তাকিয়েছে কিয়া। সাগরের ঠোঁট জোড়া বারবার জোরে জোরে কামড় দিতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে কামড় দেওয়ার পর কিয়া সাগরকে ছেড়ে দিতে সাগরের ঠোঁট থেকে রক্ত পড়তে লাগলো। এটা দেখে কিয়া আবারও তার ঠোঁট জোড়া সাগরের ঠোঁটের সাথে মিশিয়ে চুষতে লাগলো। প্রায় 10 মিনিট পর কিয়া সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। কিরে, আরেকটু অত্যাচার করবো নাকি তোর উপর, নাকি এতেই হয়ে গেছে? ছি, আপনার লজ্জা করে না আমার মতো একজন বিবাহিত ছেলেকে এরকমভাবে তুলে এনে লিপ কিস করতে? আপনি তো দেখতেছি একটা বেহায়া। আপনি আরও কত ছেলেদের সাথে এরকম করেছেন আল্লাহ ভালো জানে। এই এই মুখ সামলে কথা বলবি। আজ পর্যন্ত আমার এই ঠোঁট, আমার এই শরীর কেউ স্পর্শ করে নাই। আজকে শুধু তুই করেছিস, এবং আমি তোর ঠোঁটে লিপ কিস করেছি। এর আগে কোনো ছেলের স্পর্শে যাই নাই। কিয়া কথা বলতেছে এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। কিয়া তার পকেট থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনে দেখে মা লেখা। কিয়া ফোনটা রিসিভ করে বলতে লাগলো। শাশুড়ি আম্মু কেমন আছেন? আমি আপনার ছেলের বউ বলতেছি। কেয়ার কথা শুনে সাগরের আম্মু অবাক হয়ে গেল। এদিকে সাগর জোরে চিৎকার করে বলতে লাগলো। আম্মু, এই মেয়েটা হচ্ছে একজন লেডি মাফিয়া, আমাকে তুলে নিয়ে এসেছে। তুমি চিন্তা করো না, আমি চলে আসব। আর আমার বউকে সাবধানে রাখো এই মেয়েটার হাত থেকে। ফোনটা কেটে দাও আর আমাকে ফোন দিও না। এই মেয়েটা যদি ফোন দেয় তো ফোন রিসিভ করো না। সাগরের কথা শুনে সাগরের আম্মু ফোনটা কেটে দিল। এদিকে কিয়া চোখ লাল করে তাকিয়ে আছে সাগরের দিকে আর বলতেছে। বেশি পণ্ডিতি করতেছিস তুই। তোকে এখন অন্য অত্যাচার করব। তখন কিন্তু সহ্য করতে পারবি না আমাকে। এখন ভালোই ভালোই আদর করেছি তো, তাই এরকম করতেছিস। আপনার মতো একটা দজ্জাল মেয়ে আমাকে ধরে নিয়ে এসেছে। হে আল্লাহ, এই মেয়েটার যাতে কোনোদিন বিয়ে না হয়, তুমি সেই ব্যবস্থা করে দিবে। সাগরের কথা শুনে কেয়া সাগরের বুকের উপর বসে ঠাস ঠাস করে সাগরের গালে চর মারল 4 টাং। আর সাগরের মাথার চুল টেনে ধরে বলতে লাগলো। আমার যদি বিয়ে নাও হয়, আমি তোকেই বিয়ে করব। তোর যদি 14টা বউ থাকে, আমি 14টা বউয়ের সাথে সংসার করব। আমার কোনো আপত্তি নেই। এখন সন্ধ্যা হয়ে গেছে, না হলে তোকে যে কী করতাম একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চল তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এই বলে কেয়া সাগরের হাতে পায়ের বাঁধন খুলে নিয়ে চলে আসলো গাড়িতে। সাগর পিছনের সিটে বসে আছে। এদিকে কেয়া সামনের সিটে বসে ড্রাইভ করতেছে। সাগরকে যেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল ওইখানে এসে ছেড়ে দিল আর বলতে লাগলো। কালকে সকাল 9টায় আমার সাথে দেখা করবি, আর তোর ফোন নাম্বার কিন্তু আমার কাছে আছে। যদি দেখা না করিস তাহলে কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে আসব, তখন আরও বেশি অত্যাচার করব। আমি কি আপনার চাকর যে আপনি যে কোনো সময় আমাকে ডাক দিবেন আমি চলে আসব? আমি পারবো না আসার জন্য। আর আপনি কে যে আপনি ডাক দিলে আমার চলে আসতে হবে? আমি কে এটা না হয় কয়েকদিন পরেই বোঝাবো। এখন বাসায় চলে যা সোজাসুজি। সাগর আর কোনো কথা না বলে চলে আসলো পাশে। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের শরীরে হাত দিয়ে বলতেছে। বাবা, তোর কোনো ক্ষতি করে নাই তো ওই মেয়েটা? আম্মু, কি যে বলো না, আমার মতো একটা সাহসী ছেলের ক্ষতি করবে ওই মেয়েটা? দেখো না, আমি চলে এসেছি ওই মেয়েটার কাছ থেকে। যা রুমে গিয়ে ফ্রেশ হ, তোর রুমে সাথী বসে আছে। সাগর চলে আসলো তার রুমে। এসে দেখে সাথী শুয়ে শুয়ে ফোন টিপতেছে। সাগরকে দেখে সাথী বলতে লাগলো। কি রে কিয়া, তোর কি কি করেছে শুনি?
তেমন বেশি কিছু করে নাই। এই আমাকে ধরে নিয়ে একটা অনেক দূরে বাড়িতে নিয়ে গেছে। ওই মেয়েটার শরীরে অনেক শক্তি। আমার মতো একটা ছেলেকে কাঁধে তুলে নিয়ে চলে গেছে। রুমে বিছানায় শুইয়ে দিয়ে আমার ঠোঁটে অনেকক্ষণ লিপ কিস করেছে আর কামড় দিয়েছে। পরে যখন রক্ত পড়ছিল তখন আবার ঠোঁট চুষে দিয়েছে। ইস, সেই ফিলিংস হচ্ছিল সেই সময়। ভাই তুই যাই করিস না কেন এই মেয়ের পাল্লাই পড়িস না। ওই মেয়েটা একদিন তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, দেখে নিস আমার কথা মিলে যাবে। তোর জন্য অপেক্ষা করছিলাম। এখন আমি বাসায় চলে যাই, তোর সাথে আমি আর ঘোরাঘুরি করব না, তুই একা একা ঘোরাঘুরি করিস। এ বলে সাথে চলে আসলো নিচে। সাগরের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাসায়। এদিকে সাগর ফ্রেশ হয়ে নিচে বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, সাগর, মেয়েটা কি বেশি সুন্দর ছিল? হ্যাঁ আম্মু, মেয়েটা একটু সুন্দর ছিল, তবে মেয়েটা হচ্ছে গুন্ডা। তার সাথে আমার মানাবে না। আমি তোমার জন্য অন্য একটা মেয়ে নিয়ে আসবো, যাতে তোমাকে সব সময় হেল্প করে। ওই মেয়েটার একটা ছবি নিয়ে আসবি। যদি আমার পছন্দ হয় তাহলে ওই মেয়ের সাথে বিয়ে দেব। মেয়েটা গুন্ডা হোক আর যাই হোক। আম্মু, তুমি জানো না ওই মেয়েটা অনেক খারাপ কাজ করে। ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে তার বাসায় কি যে করে, সি সি সি। এসব বলতেও লজ্জা লাগতেছে তোমায়। এখন খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। সাগরের আম্মু সাগরকে খাবার খাইয়ে দিল। রাত 10টা। সাগর তার রুমে শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার দেখে সাগর কল রিসিভ করলো না। এদিকে কেয়া সাগরকে বারবার কল দিতেছে, কিন্তু সাগর রিসিভ করতেছে না। প্রায় 20 থেকে 25টা কল দেওয়ার পর সাগর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, এই ভাই, আপনার সমস্যা কি? এতবার ফোন দিতেছেন কেন? আমি কি আপনার বউ নাকি যে এতবার ফোন দিতেছেন কথা বলার জন্য? তুই আমার বউ লাগিস না, তুই আমার বর লাগিস। তোকে যে এতগুলো ফোন দিলাম, ফোন রিসিভ করলি না কেন? বউয়ের সাথে রোম্যান্স করতেছিস তাই না, এত তাড়াতাড়ি? রাত বাজে 11টা। আমি আমার বউয়ের সাথে রোম্যান্স করব না তো কি করব? আপনার সাথে কথা বলবো নাকি? আপনার মতো বেহায়া মেয়ের সাথে আমি কথা বলবো না। আপনি খুবই খারাপ। এ বলে সাগর ফোনটা রেখে দিল। এদিকে কে আবারও ফোন দিল। প্রায় আবারও 10 থেকে 15 বার ফোন দেওয়ার পর সাগর আবারও রিসিভ করে বলতে লাগলো, আপনার কি বুদ্ধি বলতে একটু নেই? আমি তো এখন ঘুমাবো, কালকে আমার কাজ আছে। ফোন রাখেন তো। তোর কোনো কাজ করার প্রয়োজন নেই, দরকার লাগলে আমি টাকা দিব। তুই আমার সাথে কথা বল। এখন তোর বউয়ের সাথে পরে রোম্যান্স করবি। না, আমি আমার বউয়ের সাথে আগে রোম্যান্স করব, এরপর আপনার সাথে কথা বলবো। ফোন রাখেন তো এখন। কতক্ষণ রোম্যান্স করবি শুনি? এই ধরেন প্রায় 5 থেকে 6 ঘন্টা রোম্যান্স করব, এরপর ঘুমাবো। তোর মতো চিকনালের শরীরে এত শক্তি, বিয়েটা করি, এরপর দেখব তুই আমার সাথে কতক্ষণ রোম্যান্স করিস। এখন ফোন রেখে দিলাম। সকালে 9টার দিকে আমার সাথে দেখা করবি পার্কে। যদি সময় পাই তাহলে দেখা করব। এখন ফোন রাখেন তো। বলে সাগর ফোনটা রেখে দিল। ফোনটা চার্জে রেখে ঘুমিয়েতে সে পাড়ি জমালো। এদিকে কে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে, আমার তো মনে হচ্ছে এই ছেলেটা বিয়ে করে নাই, আমার সাথে মিথ্যা কথা বলতেছে। যে করেই হোক আমার সত্যিটা বের করতে হবে। এখন হোক বা পরে হোক, আমি সত্যিটা বের করে ছাড়বো। এখন ঘুমাই, কালকে আবার দেখা করতে যাব। এই বলে কেয়া ঘুমিয়েতে সে পাড়ি জমালো। সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। চেয়ারে বসে খাবার খাইতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। এদিকে সাগর একবার ফোনের দিকে তাকাচ্ছে, আরেকবার তার আব্বুর দিকে তাকাচ্ছে। তার আব্বুর দিকে তাকিয়ে ফোনটা কেটে দিল। প্রায় 10 সেকেন্ডের মাথায় আবারও ফোন আসলো। সাগর আবারও ফোনটা কেটে দিল। সাগর ফোনটা কেটে দিতে আবারও ফোন আসলো। এটা দেখে সাগরের আব্বু ফোনটা নিয়ে রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, ফোন দিতেছি, ফোন রিসিভ করতেছিস না কেন? আর তোকে কি বলেছিলাম রাতে পার্কে আমার সাথে দেখা করতে আসবি, এখনো আসলি না কেন? সকাল 9টা বেজে গেছে। এই মেয়ে, তোমার তো সাহস কম না আমার ছেলেকে কুত্তার বাচ্চা বলো? তুমি তো আমাকে গালি দিয়েছো। আর তুমি কে যে আমার ছেলেকে ফোন দিয়ে বিরক্ত করতেছো? আমার ছেলে তো রিলেশন করে না কারোর সাথে। আরে শ্বশুর আব্বু, আমি সাগরের সাথে মজা করছিলাম। আর সরি বকা দেওয়ার জন্য। সাগর কোথায়? ওর কাছে একটু ফোনটা দিবেন? তাকে বলেছিলাম একটু দেখা করার জন্য। সে যদি আসতো খুব ভালো হতো। তুমি কে? তোমার পরিচয় দাও, এরপর আমি আমার ছেলেকে বলবো সে যাবে নাকি যাবে না।
আমার ছেলে আমার অনুমতি ছাড়া কোথাও যায় না। আমি হচ্ছে একজন লেডি মাফিয়া। আমি আপনার ছেলেকে ভালোবাসি। আপনি আমার সাথে আপনার ছেলেকে বিয়ে দিবেন। তোমার মতো বজ্জাত মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না। ফোন রাখ। আর যদি কোনোদিন ফোন দাও তাহলে তোমার নামে আমি থানায় কেস করতে বাধ্য হব। এই বলে সাগরের আপু ফোনটা রেখে দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে সাগর, এই মেয়েটা কি? তুই চিনিস নাকি মেয়েটাকে? না আব্বু, আমি মেয়েটাকে চিনি না। গতকালকে বিকালে সাথীকে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম। ওইখানে ওই মেয়েটা আমার নাম্বার নিয়েছিল আর বলেছিল যে 9টায় পার্কে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। তুমি তো জানো আমি তোমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হই না। হ্যাঁ আমি জানি তুই ঘর থেকে বের হোস না। এখন ঢাকা শহরে এসেছিস, ঘর থেকে বের হতে হবে। আর বের হবি যখন মেয়েটার সাথে কোনো যোগাযোগ করবি না। মেয়েটার ফোন নাম্বার ব্লক লিস্টে রেখে দে। এত বড় বেয়াদব মেয়ে, সে কিনা আমাকে গালি দেয়। তাকে যদি সামনে পাইতাম তাকে এক চড় মেরে 32টা দাঁত ফেলে দিতাম। হয়েছে হয়েছে, আর এত কথা বলতে হবে না। খাবার খেতে বসেছো, খাবার খাও। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এদিকে সাগরের আপু অফিসের জন্য রেডি হয়ে চলে গেল অফিসে। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সাগর, মেয়েটাকে ফোন দিয়ে সরি বল। তোর আব্বু তো জানিস একটু রাগী। মেয়েটাকে কি না কি বলেছে, মেয়েটা হয়তো রাগ করবে। আরে আম্মু, তুমি কি পাগল হয়েছো? আমি মেয়েটাকে ফোন দিয়ে সরি বলবো? মেয়েটাকে যদি আমি এখন ফোন দেই তাহলে মেয়েটা বলবে তার সাথে দেখা করার জন্য। আর ওই মেয়েটা খুব গুন্ডি, ছেলেদের মতো পোশাক পরে। আমার এসব একদম পছন্দ না। এই বলে সাগর চলে আসলো তার রুমে। এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। সাগর ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে আবারও ফোন দিয়েছে কিয়া। কলটা রিসিভ করে বলতে লাগলো। সাগর, তুই আমার সাথে বিকেল 5টার সময় পার্কে দেখা করবি। তুই যদি আমার সাথে দেখা না করিস তাহলে আমি সত্যি সত্যি তোর লোকেশন বের করে তোর বাসায় এসে তোকে তুলে নিয়ে যাব। তখন কিন্তু তোর আব্বু আম্মু আমাকে আটকে রাখতে পারবে না। আপনি জানেন যে আমার বউ আছে, তবুও কেন আমার সাথে এরকম করতেছেন? আমি তো বলছি যে আমি আপনার সাথে রিলেশন করব না। দেখ, বারবার কিন্তু এক কথা ভালো লাগে না। তোকে বলেছি দেখা করতে, দেখা করবি। দেখা না করলে বাকিটা আমি তোকে বুঝিয়ে দেব। এই বলে কিয়া ফোনটা রেখে দিল। এইদিকে সাগর চলে আসলো বাইরে। আশেপাশে হেঁটে ঘোরাঘুরি করতেছে। এমন সময় সাগরের সামনে পড়ে গেলেন সাদিয়া। সাদিয়াকে দাঁড় করিয়ে সাগর বলতে লাগলো। এই মেয়ে দাঁড়াও, এইখানে তোমার সাথে কথা আছে। সাদিয়া দাঁড়িয়ে গেলে ওইখানে সাগর সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তোমার সাথে যে মেয়েটা ঘোরাঘুরি করে, মেয়েটার নাম হচ্ছে কেয়া। ওই মেয়েটাকে সত্যি একজন লেডি মাফিয়া নাকি এমনিতেই মানুষকে ভয় দেখায়? কে আপু? কে আপু হচ্ছে সত্যি লেডি মাফিয়া। কেন, ওনাকে ভালো লেগে গেছে নাকি? আর আপনাকে কালকে কোথায় নিয়ে গেছিল? আমরা তো ওনাদের বাসায় গিয়েছিলাম, ওনাদের বাসায় তো পাইলাম না আপনাকে। আমি তো বলতে পারতেছি না আমাকে কোথায় নিয়ে গেছিল, তবে আমাকে যেখানে নিয়ে গেছিল ওইখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। বলতে গেলে প্রায় আধা কিলোমিটারের মতো বাড়িঘর নেই, একেবারে নির্জন জায়গা। আর আপনি আপনার কে আপুকে বলে দিবেন যে আমার বউ আছে, আমার পিছনে না ঘোরাঘুরি করার জন্য। আমি যতই বলি না কেন আমার কথা উনি শুনবে না, কারণ উনি যেটা একবার বলবে ওটা করবেই। উনি যেহেতু আপনাকে বলে দিয়েছে যে আপনাকে বিয়ে করবে, সো আপনাকে বিয়ে করবেই। ওই তো কে আপু আসতেছে। সাগর পিছনে তাকিয়ে দেখে কিয়া এইদিকে আসতেছে। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যেতে যাবে। এমন সময় কিয়া দৌড়ে এসে সাগরের শার্টের কলার টেনে ধরে বলতে লাগলো। কোথায় পালিয়ে যাইতেছিস? আমাকে বলেছিস তুই বাইরে বের হবি না। এখন তো দেখছি তুই আমার চেলাপেলার সাথে কথা বলতেছিস। কি রে সাদিয়া, সাগর তোর সাথে কি কথা বলতেছে রে? আপু, সাগর ভাই আপনার ব্যাপারেই জিজ্ঞেস করছিল। আমি আপনার ব্যাপারে সব কিছু বললাম ওনাকে। উনি বলেছে যে আপনাকে বিয়ে করবে। এই মেয়ে, আমি আবার কখন বললাম যে ওনাকে আমি বিয়ে করব? এত মিথ্যা কথা বলো কেন?
আপু আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। তোমাকে সাগর ভাইয়া আমাকে বলেছে যে তোমাকে বিয়ে করবে। তুমি তো জানো আমি তোমার কাছে মিথ্যা কথা বলি না। সাগর চল আমার সাথে, এখন তোকে নিয়ে এই পুরো শহর ঘুরে বেড়াবো। আমার টাইম নেই, আমি আপনার সাথে ঘোরাঘুরি করব না। আমার বউ যদি জানতে পারে তাহলে রাগ করবে আর আমাকে বাড়ি থেকে বের করে দিবে। সমস্যা নেই, বাড়ি থেকে বের করে দিলে আমি তো আছি। তোকে আমি আমার বাসায় নিয়ে চলে যাব। আমার সাথে তুই যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো। আমার সাথে যেতেই হবে তোকে। কেয়া এক প্রকার সাগরকে জোর করে নিয়ে যেতে লাগলো গাড়িতে। সাগরকে তার পাশের সিটে বসিয়ে কেয়া বলতে লাগলো, সাগর তুই কি সত্যিই বিবাহিত নাকি আমার সাথে মিথ্যা কথা বলতেছিস? দেখ আমার সাথে মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। আপনি মিথ্যা কথা পছন্দ করেন না, তাহলে আপনার চেলাপেলার কথাটা বিশ্বাস করলেন কিভাবে? আমি তো একবারও তাকে বলি নাই যে আমি আপনাকে বিয়ে করব। আমি শুধু আপনার ব্যাপারে কয়েকটা প্রশ্ন করেছি। প্রশ্ন করেছিস তো, তুই তো আমাকে পছন্দ করিস তাই না? পছন্দ না করলে আমার ব্যাপারে প্রশ্ন করতি না। সাগর আর কিছু বলল না, চুপচাপ করে বসে আছে গাড়িতে। বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর কিয়া সাগরকে নিয়ে চলে আসলো একটা নিরিবিলি কফি শপে। দুজন গাড়ি থেকে নেমে চলে আসলো কফি শপের ভিতরে। একটা টেবিলে বসে পড়ল দুজনে। এইদিকে সাগর কিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেন আমার বিয়ে হয়ে গেছে, আপনি প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমি সংসারে ঝামেলা চাই না। আমি একজনকে নিয়ে থাকতে চাই, দুইজনকে নিয়ে থাকতে পারবো না। দেখ বেশি কথা বলবি না, এটা বলে দিলাম। বেশি কথা বললে তোর কপালে শনি আছে। চুপচাপ কফি খা। দুজন চুপচাপ বসে থেকে কফি খেতে লাগলো। বেশ কিছুক্ষণ কফি খাওয়ার পর হঠাৎ সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী মৌসুমি ফোন দিয়েছে। ফোনের স্ক্রিনে লেখা ছিল মাই লাইফ। এটা খেয়াল করলো কিয়া। সাগর কিয়াকে দেখিয়ে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো জানিমান, কেমন আছো? এই তো জানেমান, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি জানিমান, কিছু বলবা? এই শালা, তোর কি হয়েছে? হঠাৎ এত আদরের গলায় কথা বলতেছিস। নিশ্চয়ই কোনো মেয়ের সাথেই আছিস। তুই কোনো মেয়ের সাথে থাকলে এসব বলিস আমাকে। কোথায় আছিস সেটা বল। আমি ঢাকায় এসেছি, তোর সাথে দেখা করব। আচ্ছা জানিমান, তাহলে বিকালে পার্কে দেখা করি। এখন একটু ব্যস্ত আছি তো, তোমাকে পরে ফোন দিব। এখন রাখলাম। বলে সাগর ফোনটা কেটে দিল আর কিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার বউ ফোন দিয়েছিল, বলেছে তাকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য, তাই বলেছি বিকালে ঘোরাঘুরি করব। এইদিকে সাগর কিয়ার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে কিয়া কিছুটা অস্বস্তি অনুভব করতেছে। সাগর এইসব তো দেখে বেশ মজা পাচ্ছে। আরও কিছুক্ষণ গল্প করার পর সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কোথায় গিয়েছিলি? সেই সকালবেলা বের হয়েছিস, এখন প্রায় 2টা বাজে। তোর বাসায় ফেরার সময় হয়েছে এখন? আর বইলো না আম্মু, রাস্তায় ওই মেয়েটার আমার সাথে দেখা হয়ে গেছে। ওই মেয়েটা আমাকে জোর করে নিয়ে চলে গেছে ঘোরার জন্য, তাই আর কি ঘোরাঘুরি করে আসলাম। আমি আমার রুমে গেলাম, বিকাল 4টা বা 5টার দিকে আমাকে ডেকে দিবে। এই বলে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠলো। তাকে দেখে মৌসুমি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই বলতে লাগলো, কিরে কেমন আছিস? ওই সময় কথা বলতে পারি নাই, একটা মেয়ে আমার সাথে ছিল। এই তো ভালো আছি। আর ঢাকা গিয়েছিস মাত্র 2 দিন, ও হয় নাই? এই 2 দিনে এমনি পটিয়ে ফেলেছিস? ভাই তুই একটা জিনিস বলতে হবে। আরে আমি পটাই নাই মেয়েটাকে, উল্টা মেয়েটা নিজেই পটে গেছে আমাকে দেখে। আমি বলেছি যে আমি বিবাহিত, সে বলেছে আমার দ্বিতীয় বউ হতে রাজি আছে। মেয়েটা অনেক শক্তিশালী এবং লেডি মাফিয়া। তোকে একটা কাজ করতে হবে, আজকে যেহেতু তোকে নিয়ে ঘুরতে যাব, সো সে যাবে। তুই একটু তাকে বাজিয়ে দেখবি মেয়েটা ভালো নাকি খারাপ। যদি মনে করিস ভালো লাগে তোর কাছে, তাহলে আমি বিয়ে করব। ঠিক আছে, তুই ওইটা নিয়ে একদম টেনশন করিস না, আমি দেখে নেব। এই বলে সাগর কলটা কেটে দিয়ে বিকাল 4টা বাজতেই চলে গেল পার্কে। গাছের নিচে বসে আছে। এমন সময় মৌসুমি এসে সাগরের পাশেই বসলো। দুজন বসে বাদাম খাচ্ছে। এমন সময় কে আসলো সাগর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এটা বুঝি তোর বউ? হ্যাঁ, এটা আমার বউ। ভালো ব্যবহার করবেন, আপনি কি তো দ্বিতীয় বউ হবেন। বউ তুমি ওর সাথে কথা বলে নাও,
সে বলতেছে তোমার সতীন হতে রাজি আছে। তোমরা যদি মিলে থাকতে পারো তাহলে বিয়ে করব। না, আমি আমার সতীনের সাথেই ঘর সংসার করতে পারবো না। আর তোমাকে দ্বিতীয় বিয়ে করতে দেব না। এই মেয়ে, তুমি কি শুরু করেছো আমার জামাইকে নিয়ে? আর যদি কখনো শুনি তুমি আমার জামাইকে নিয়ে এসব কথা বলেছো, তাহলে তোমার খবর আছে। মৌসুমীর কথা শুনে কিয়া রেগে গেল। কিয়া তার কোমর থেকে পিস্তলটা বের করে মৌসুমীর মাথায় ঠেকিয়ে বলতে লাগলো, কি যেন বলেছিলি আমার সতীন হবি না তুই, তাই না? তুই যদি আমার সতীন না হোস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এখন তুই বল, আমাকে বিয়ে করতে দিবি তোর বরকে, নাকি তোকে মেরে ফেলবো? আরে আপনি কি শুরু করেছেন? আমার কথাটা তো শুনবেন। কথা না শুনে পিস্তল বের করে ভয় দেখাচ্ছেন। এই তুই একদম চুপ করে দাঁড়িয়ে থাক, না হলে কিন্তু তোকে গুলি করে মেরে ফেলবো। আরে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কি করতেছেন? তাকে ছেড়ে দেন। সাগরের কথা শুনে কিয়া মৌসুমীকে ছেড়ে দিয়ে তার পিছনে তার পিস্তলটা কোমরে গুজে বলতে লাগলো, আগে বলতে পারতি এটা তোর গার্লফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড, তাহলে তো আমি আমার পিস্তলটা বের করে ভয় দেখাতাম না। আর তুই না বলেছিলি তোর বউকে নিয়ে ঘুরতে আসবি, তোর বউ কোথায়? সে তো বিয়েই করে নাই, তার বউ থাকবে কি করে? আর আপনি আমাকে ভয় দেখিয়েছেন। আমি আপনাকে বিয়ে করতে দেব না সাগরকে। আমি আজকে বাসায় গিয়ে আন্টিকে বলবো যে আমি সাগরকে বিয়ে করব। আন্টি আমাকে খুব পছন্দ করে। আপনার মতো ডেঞ্জারাস মেয়েকে কখনোই সাগরের বউ করে বাড়িতে তুলবেই না। সাগরকে বিয়ে করে ফেললে আমি আর কখনোই এসব কাজ করব না, আমি সব কাজ ছেড়ে দেব। আপনার কাজ ছেড়ে দেওয়ার দরকার নেই, আপনি কাজ করতে থাকেন। আমি আপনাকে বিয়ে করব না। আপনার পোশাক আশাক ঠিক নেই, কথা বলার স্টাইল ভালো না। আগে নিজেকে পরিবর্তন করেন, এরপর আমাকে বিয়ে করতে আসবেন। নিজেকে কিভাবে পরিবর্তন করলে তুমি আমাকে বিয়ে করবে বলো? আমি নিজেকে ওইভাবেই পরিবর্তন করব। আপনি ঢাকা শহরের মেয়ে, কখনোই নিজেকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি পরিবর্তন হতে চান তাহলে গ্রামের মেয়েদের মতো একেবারে সাধারণ ড্রেস পরবেন। তাহলে আমি ভেবে দেখতে পারবো আপনাকে বিয়ে করব নাকি বিয়ে করব না। ঠিক আছে, আমি গ্রামের সাধারণ মেয়ের মতো হয়ে যাব, তবুও তুমি আমাকে বিয়ে করো। আগে তো হয়ে দেখান। নিজেকে যখন একেবারে পরিবর্তন করতে পারবেন ওই দিন আমি আপনাকে বিয়ে করব। এখন আমি বাসায় গেলাম। আর আপনার পরিবর্তন হতে কতদিন সময় লাগবে বলেন তো? বেশি দিন সময় লাগবে না, এই ধরো 1 থেকে 2 মাস সময় লাগবে। ঠিক আছে, আমি 1-2 মাস আপনাকে দেখব। যদি আপনি পরিবর্তন হতে পারেন তাহলে আমি বিয়ে করব। আর যদি না হতে পারেন আমি মৌসুমীকে বিয়ে করে ফেলব। ঠিক আছে, তাহলে এই কথাই থাকবে। সাগর আর মৌসুমী কেয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে মৌসুমীকে নিয়ে সাগর চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। মৌসুমীকে দেখে বলতে লাগলো, আরে মৌসুমী, তুমি ঢাকা শহরে চলে এসেছো? তোমার সাথে আর কে কে এসেছে? আন্টি, আমি আমার বড় মামার বাসায় বেড়াতে এসেছি। আমার সাথে তেমন কেউই আসে নাই। ভাবছি ঢাকায় যখন চলে এসেছি সাগরের সাথে একবার দেখা করেই যাই। এটার জন্য আর কি দেখা করতে আসলাম। ও আচ্ছা, খুব ভালো করেছো। ভিতরে এসে বসো। সাগর, মৌসুমীকে ভিতরে নিয়ে আয়, আমি তোদের জন্য হালকা পাতলা কিছু রান্না করি। আন্টি, আমাদের জন্য কিছু রান্না করতে হবে না, আমরা এখন কিছু খাবো না। সাগর যদি খেতে চায় সাগরের জন্য রান্না করে। আম্মু, তুমি গিয়ে রান্না করো তো, মৌসুমী খাবে। তুমি যাও, আজকে মৌসুমীকে রাতে তাদের মামার বাড়িতে দিয়ে আসবো। সাগর চলে আসলো মৌসুমীকে নিয়ে তার রুমে। এদিকে কিয়া বাড়িতে এসে কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। কিয়া তার ভাবিকে দেখে বলতে লাগলো, ভাবি, আপনাকে কিছু কথা বলবো, আপনি সঠিক উত্তর দিবেন আমাকে। হ্যাঁ কে বলো, কি বলবে আমাকে, আমি সঠিক উত্তর দেব। আচ্ছা ভাবি, আমি কি এই ড্রেস পরিবর্তন করতে পারবো না কোনোদিন? একজন আমাকে বলেছে আমি ঢাকার মেয়ে, এইসব পরিবর্তন করতে পারবো না। কে বলেছে পরিবর্তন করতে পারবে না? অবশ্যই পরিবর্তন করতে পারবে। তোমার মধ্যে যদি সে ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করতে পারবে তুমি। কেন হঠাৎ তুমি আমাকে এই কথা বলছো? ভাবি, আমি এই ছেলেকে ভালোবাসি। ছেলেটা বলেছে যে আমি যেই দিন পরিবর্তন হতে পারবো ওই দিন নাকি সে আমাকে বিয়ে করবে। আমি পরিবর্তন হতে চাই ভাবি। কিভাবে পরিবর্তন হব আমাকে একটু বলবেন? আমি তার কাছ থেকে 2 মাস সময় চেয়েছি। আচ্ছা, তুমি আগে ফ্রেশ হয়ে আসো, এরপর আমি তোমাকে কিছু কথা বলবো। ওই কথা অনুসারে চলাচল করো, দেখবে 2 মাসে তোমার পুরো পরিবর্তন চলে আসবে। ঠিক আছে ভাবি, আপনি বসেন, আমি আসতেছি। এই বলে কেয়া চলে আসলো তার রুমে।
ফ্রেশ হয়ে আসলো, নিচের সোফায় বসে তার ভাবির কোলে মাথা রেখে বলতে লাগলো। ভাবি এখন থেকে আমি কিভাবে পরিবর্তন হব? তোমাকে পরিবর্তন হতে হলে আগে তোমাকে সালোয়ার কামিজ পরে অভ্যস্ত করতে হবে। এই যে দেখো আমি যেগুলো পরে আছি এগুলো পরতে হবে, তাহলে তুমি নিজেকে একদম গ্রামের মেয়ে বলে পরিচয় দিতে পারবে। কিন্তু ভাবি আমি এইসব পরে থাকতে পারবো না এক মিনিটও। এত ঢোলা পোশাক আমার পরার অভ্যেস নেই। তাকে যদি পেতে চাও তাহলে তোমাকে এসব পরে থাকতে হবে। আমার ননদিনী, এখন তুমি পড়তে চাইলে পড়তে পারো, আর না পড়তে চাইলে না পড়বে। আমি তো আর জোর করতে পারবো না। ঠিক আছে ভাবি, আমাকে কিছু সালোয়ার কামিজ বানিয়ে দেন যেগুলো আমি পরতে পারবো, আর টাইট এবং ফিটিং করে বানিয়ে দিবেন। ঠিক আছে, ঘরে যেহেতু কাপড় আছে আমি এনে রেখেছিলাম, সেগুলো দিয়ে বানিয়ে দেবো না তোমাকে। তুমি চিন্তা করো না, তোমার পরিবর্তন দেখবে খুব শীঘ্রই চলে এসেছে। আর তুমি এইসব কাজ ছেড়ে দাও। কিয়া, তোমার ভাইয়াকে অনেক মানুষ অনেক কথা বলে। ভাবি আমি ছেড়ে দিব, সাগরকে পেয়ে যাই, এরপর আমি সকল কিছু ছেড়ে দিব, আপনাকে প্রমিস করলাম। ঠিক আছে, এখন তাহলে তুমি আমার সাথে একটু আসো, আমি তোমার বডির মাপ নিচ্ছি। জামা তো বানাতে হবে না? হ্যাঁ ভাবি চলেন। কেয়া তার ভাবির সাথে চলে আসলো তাদের রুমে। এদিকে তার ভাবি কেয়ার জামা কাপড় মাপ রেখে দিল। বেশ কিছুক্ষণ পর কেয়া চলে আসলো তার রুমে, বিছানায় শুয়ে ফোন দিল সাগরকে। এদিকে সাগর মৌসুমীর সাথে কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠতে দেখে সাগর কলটা রিসিভ করে বলতে লাগলো। আমি আপনাকে কি বলেছিলাম 2 মাসের মধ্যে আপনি আমাকে ফোন দিতে পারবেন না। এই 2 মাসের মধ্যে আপনি তাড়াতাড়ি পরিবর্তন হন। যেই দিন পরিবর্তন হয়ে আমার সামনে এসে দাঁড়াতে পারবেন ওই দিন আমি আপনার সাথে কথা বলবো। প্লিজ সাগর, আমার সাথে অন্তত সারাদিনে একবার কথা বলো। আমি তোমার সামনে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে দাঁড়াবো। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। আর আমি শুধু প্রতিদিন রাতের বেলা কথা বলবো, তাও আবার 10 মিনিটের বেশি কথা বলবো না। আর আপনি এইসব খারাপ কাজ করা ছেড়ে দেন, আমার এইসব একদম পছন্দ না। আমার এসব ছাড়তে একটু সময় লাগবে। আগে নিজেকে পরিবর্তন করি, এরপর ছেড়ে দিব সকল কিছু একজনের হাতে দায়িত্ব দিয়ে। তুমি কিভাবে কি করবে এসব আমি জানি না। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো কথা বলার জন্য, সো আমি বলেছি রাতে শুধু বলবো। এখন রাখলাম, বাই। এ বলে সাগর ফোনটা রেখে দিল। এদিকে কেয়া বসে আছে তার রুমে। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাদিয়া বলতে লাগলো। আপু একটু বাইরে আসতে পারবেন? একটা সমস্যা হয়ে গেছে, আপনি যদি বাইরে আসেন তাহলে খুব ভালো হতো। কি সমস্যা হয়েছে আমাকে বল আগে শুনি, এরপর আমি বাইরে বের হব। ওই বরকত আছে না, সে চাঁদার টাকা দিতে চাইতেছে না। গত মাসেও টাকা দেয় নাই। আপনি যদি একটু আসতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা আমি একটু পর আসতেছি, তোরা এইখানে থাক। শালা টাকা দিবে না, 100 বার দিবে। এই বলে কেয়া ফোনটা কেটে দিয়ে চলে আসলো ওইখান থেকে বরকত গ্রুপ অফ কোম্পানিতে। বরকত গ্রুপের কোম্পানি চেয়ারম্যানের সামনে বসে আছে কেয়া। এদিকে বরকত কাঁপাকাঁপি করতেছে কেয়াকে দেখে আর বলতেছে। আপনি আসতে গেলেন কেন? আমাকে ফোন দিলেই তো হতো, আমি টাকা পাঠিয়ে দিতাম। তুই নাকি গত মাসেও টাকা দিস নাই, আবার আজকে আমার লোকেরা এসেছিল, তুই তাদেরকে টাকা দিস নাই। তারা কেন আমাকে ফোন দিল? তুই জানিস না আমি যদি এই জায়গায় আসি তাহলে কি হতে পারে? জি ম্যাডাম, জানি কি হতে পারে। প্লিজ ম্যাডাম, এবারের মতো মাফ করে দেন আমাকে, আমি এক্ষুনি টাকা দিতেছি। এই বলে বরকত টাকা দিয়ে দিল। টাকাগুলো নিয়ে চলে আসলো সবাই বাহিরে। কেয়া সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সাদিয়া এক কাজ কর, আজকে যেহেতু 25 তারিখ, তুই এই টাকাগুলো উত্তরপাড়া এতিমখানায় দিয়ে আয়। বাকি আরও এতিমখানা আছে, ওইখানে টাকা আরও অন্যজনের কাছ থেকে নিয়ে দিতে হবে। আমি এখন বাসায় চলে যাই, আর এখন থেকে আমি বেশি বাইরে বের হব না। ঠিক আছে আপু। কে তোর ভাবি এসব কি বলতেছে? তুই নাকি এসব কাজ ছেড়ে দিবি, এখন নাকি সংসারী হয়ে উঠবি? হ্যাঁ ভাইয়া, আমারও তো বয়স হয়েছে, আমারও তো বিয়ে করতে হবে, তাই ভাবতেছি এইসব ছেড়ে দিয়ে সংসারী হয়ে উঠব। আমার জন্য দোয়া করো ভাইয়া, যাতে আমি ভালোভাবে সংসারী হয়ে উঠতে পারি। হ্যাঁ রে বোন, আমি সব সময় তোর জন্য দোয়া করি। আর কালকে আব্বু আম্মু আসবে। তাহলে তো খুব ভালোই হবে, আমার পরিবর্তন আব্বু আম্মু দেখতে পারবে। হ্যাঁ, তোর পরিবর্তন আব্বু আম্মু দেখতে পারবে। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রুমে যা। কেয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। ফোনটা হাতে নিয়ে কল দিল সাগরকে।
সাগর বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। 10 মিনিট কথা বলার পর সাগর বলতে লাগলো, এখন ফোন রাখলাম, 10 মিনিট হয়ে গেছে, আবার কালকে। প্লিজ সাগর, আর একটু কথা বলো আমার সাথে। না, আর কথা বলা যাবে না বেশি। তুমি তোমার মতো থাকো, পরিবর্তন হয়ে আসো, সারাদিন কথা বলবো, তাতে আমার কোনো আপত্তি নেই। এই বলে সাগর ফোনটা কেটে দিল। এদিকে কিয়া রাগে ফোনটা নিচে আছাড় মারল। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে পিয়াস আর পুতুল দৌড়ে চলে আসলো রুমে। এসে দেখে কেয়ার ফোন দুকটুকরো হয়ে পড়ে আছে। পিয়াস বলতে লাগলো, কি রে কেয়া, কি হয়েছে? ফোন ভেঙে ফেললি কেন? কেউ কিছু বলছে নাকি? না ভাইয়া, কেউ কিচ্ছু বলে নাই, এমনিতেই। কেন ভেঙে ফেলেছি, তোমরা যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। পিয়াস আর পুতুল চলে গেল তাদের রুমে। এদিকে কেয়া তার ফোন থেকে সিমটা খুলে অন্য ফোনে লাগিয়ে ফেল। সে আর বিছানায় ছটফট করতে করতে রাত 3টার দিকে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। পরদিন সকাল 7টা। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে। দোকানে বসে চা খাইতেছে। এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডাক দিল সাগরকে। সাগর পিছনে তাকাতেই দেখতে পেল সেই প্রথম দিনের মেয়েটা। সাগর মেয়েটার সামনে আসতেই বলতে লাগলো, আপনি আমার সাথে মিথ্যা কথা বলছিলেন কেন? ওই দিন আপনি তো বিবাহিত না, তাহলে মিথ্যা কথা বললেন কেন? আমি আবার কই মিথ্যা কথা বললাম? আমি তো আপনাকে বলেছি যে আমার বউ আছে। আপনি তৃতীয় বউ হতে রাজি থাকলে বিয়ে করতে পারেন, কারণ কে আমাকে বিয়ে করবে তিনি আমার দ্বিতীয় বউ হবে। ওই কেয়াটেয়া বাদ দেন, বাদ দিয়ে এক কাজ করেন, আমাকে বিয়ে করেন, আমি আপনাকে অনেক সুখে রাখবো। আমাকে সুখে রাখার আগে একবার ওই কেয়ার সাথে কথা বলে নেন, সে যদি অনুমতি দেয় তাহলে বিয়ে করতে পারবো। ওই দজ্জাল মেয়ের সাথে বলতেছেন আমি কথা বলবো? কখনোই না। ওই মেয়ে এমনিতেই একটা বখাটে, সবার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথেও খারাপ ব্যবহার করেছে, আমি কেন কথা বলবো? আরে আমার সাথে কথা বলতে হবে না, একটু কাছে আয়। তুই বলেছিস না তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি? তোর সাথে কবে দেখা হয়েছে আমার, ওইটা একটু বলতো, এরপর আমি বলতেছি কবে খারাপ ব্যবহার করেছি। পিছন থেকে কিয়া এই কথাটা বলে উঠল আফিফাকে। এদিকে আফিফা কিয়াকে দেখে দৌড়ে ওখান থেকে পালিয়ে যেতে যাবে। এমন সময় কিয়া আফিফার পিছনে দৌড়াতে লাগলো। এদিকে সাগর তাড়াতাড়ি কিয়াকে টান মেরে বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, তুমি কি পাগল হয়ে গেছো? ওই মেয়েটা যা বলবে আমি তাই করব। আমি তো তোমাকে ভালোবাসি, সো তোমার সাথেই থাকবো। আর তুমি এখন বাহিরে কি করো? তোমাকে বলেছি না পরিবর্তন হয়ে এরপর বাহিরে আসবে। একটু বাইরে বের হয়েছিলাম, একটা কাজ ছিল। আর তুই সকাল সকাল এইখানে কি করিস? যা বাসায় যা, আর যদি আমি দেখি কোনো মেয়ের সাথে কথা বলতে তাহলে তোর মাথা 2 ভাগ করে ফেলবো। এইটা ছাড়া আপনি আর কি করতে পারবেন বলেন তো আমাকে? এইটা ছাড়া আপনি আর কিছুই করতে পারবেন না। হ্যাঁ, যেহেতু জানিস এটা ছাড়া আমি কিছু করতে পারবো না, সো এখন বাসায় যা তাড়াতাড়ি। সাগর ওইখান থেকে দেরি না করে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো ওইখান থেকে। বাসায় কলিং বেল দিতেই মৌসুমি এসে দরজা খুলে দিল। মৌসুমিকে দেখে সাগর বলতে লাগলো, কিরে পেতনি, তুই কখন আসলি আবার? এই তো 10-15 মিনিটের মতো হবে আমি এসেছি। তুই এত সকাল সকাল বাইরে কোথায় গিয়েছিলি? নিশ্চয়ই ওই কিয়ার সাথে দেখা করতে গিয়েছিলি, তাই না? আরে না, সামনে একটা চায়ের দোকান আছে, ওইখানে চা খেতে গিয়েছিলাম। যাক, ভালোই হয়েছে তুই চলে এসেছিস, তোর সাথে আড্ডা দিতে পারবো এখন। চল রুমে যাওয়া যাক। এই বলে সাগর আর মৌসুমি চলে আসলো সাগরের রুমে। দুজন বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মৌসুমি বলতে লাগলো, সাগর, তোর কি পছন্দ হয় ওই কিয়াকে? ওই মেয়েটা তো একটা গুন্ডা, তুই কিভাবে পছন্দ করবি? মেয়েটা গুন্ডা হলেও কিন্তু খুব ভালো, দেখতে শুনতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আবার হিংসা করিস না, তোকে প্রশংসা করি নাই বলে, তবে শরীরে অনেক শক্তি আছে। হ্যাঁ, শক্তি তো থাকবে, একটা গুন্ডা তো শক্তি থাকবে না? আল্লাহ ভালো জানে একসাথে কয়জন ছেলে মেয়েকে মারতে পারে। তুই যদি অন্যায় করিস তাহলে তো তোকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। এটা ঠিক বলেছিস, তবে চিন্তা নেই, সে আস্তে আস্তে পরিবর্তন হইতেছে, পরে তো আর আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবে না, তখন কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে তুই আছিস না, তোকে ডেকে নিয়ে এনে এরপর দুজন মিলে ওই কেয়াকে মারবো। ভাই, আমি ওই মেয়ের হাত থেকে 10 হাত দূরে থাকবো। সে আমাকে এক খুশি দিয়ে আকাশে তুলে দেবে। আমি চাই না আকাশে যাওয়ার জন্য
মৌসুমীর কথা শুনে সাগর হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর সাগর বলতে লাগলো, তোর হাতের অনেক দিন রান্না খাই নাই, আজকে আমাকে কি রান্না করে খাওয়াবি বল? তুই যেহেতু খাইতে চাইছিস, তাহলে আমিই তোকে না হয় চিং চাং চুং খাওয়াবো। এটা আবার কি খাবার আজকে নতুন শুনলাম। আরে এটা হচ্ছে নুডলস। চল, আজকে তুই আমাকে সাহায্য করবি রান্নার কাজে। আমি রান্না করে এরপর তোকে খাওয়াবো। সাগর মৌসুমীকে নিয়ে চলে আসলো নিচে। রান্নাঘরে দুজন রান্না করতেছে। এমন সময় সাগরের আম্মু এসে বলতে লাগলো, আরে তোমরা দুজন কি করতেছো এখানে? লুডুস খাবে? আমাকে বললেই তো হতো, আমি রান্না করে দিতাম। আন্টি, সাগর আমার হাতে খাবে, এটার জন্য আমাকে নিয়ে এসেছে রান্না করে দেওয়ার জন্য। আপনি গিয়ে টিভি দেখেন, আমি নুডলস রান্না করে নিয়ে আসতেছি। সাগরের আম্মু সোফায় বসে টিভি দেখতেছিল। এদিকে মৌসুমী আর সাগর নুডলস রান্না করে নিয়ে চলে আসলো সোফায়। তিনজনে বসে নুডলস খেতে লাগলো। নুডলস খাওয়া শেষ হতেই তিনজন বসে গল্প করতে লাগলো। বিকাল 4টা অবধি মৌসুমী সাগরদের বাসায় থেকে চলে আসলো তার মামা বাড়িতে। এইদিকে সাগর তার রুমে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে কিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে কিয়া বলতে লাগলো, সাগর, তুমি কি এখন একটু বাইরে বের হতে পারবে? আমার একা একা বাসায় ভালো লাগতেছে না, চলো কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুমি পার্কে আসো, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। আর বোরকা পরে আসবে, যদি অন্য ড্রেস পরে আসো তাহলে আমি দেখা করব না। এটা বলেই সাগর তার ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো পার্কে। এসে দেখে কিয়া বোরকা পরে বসে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে কিয়াকে। সাগর কিয়ার পাশে বসে বলতে লাগলো, দেখেছো এইরকমভাবে চলাচল করলে তোমাকে কত সুন্দর লাগে। এখন থেকে যখনই বাইরে বের হবে তখনই বোরকা পরে আসবে। আমার অনেক গরম লাগতেছে, আমি এসব পরে থাকতে পারি না সাগর, প্লিজ খুলে ফেলি। একদম খুলবে না, খোলার জন্য বলেছি না কি এইসব পরে আসতে? গরম লাগুক, এখন থেকে অভ্যস্ত হতে হবে, না হলে তুমি ঠিক হবে না। এই বলে সাগর কেয়ার হাত ধরে বসে বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কেয়া বলতে লাগলো, সাগর, আমি তো গুন্ডাগিরি করি, আমি এটা ছাড়তে পারবো না, প্লিজ তুমি রাগ করো না। আমি যদি এই কাজ ছেড়ে দেই তাহলে এতিমখানার বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে। আমাদের এইখানে যতগুলো অফিস আছে সবগুলো অফিস থেকে প্রতি মাসে টাকা নেই এবং দোকানদাররাও টাকা দেয়। তুমি কি সত্যি এতিম বাচ্চাদের জন্য এইসব কাজ করো, নাকি অন্য কিছু প্ল্যান আছে তোমার? অন্য কোনো প্ল্যান নেই, আমি সত্যিই বাচ্চাদের জন্য এসব কাজ করি। তুমি বিশ্বাস না করলে আমার সাথে আসো এতিমখানায়, তুমি দেখতে পারবে। আজকে তো যেতে পারবো না, কালকে যাব। এখন তুমি বাসায় চলে যাও, অনেকক্ষণ আমার সাথে ছিলে। আর বাসায় বোরকা পরে থাকার অভ্যস্ত করবে, যাতে বাইরে এসে গরম না লাগে। ঠিক আছে সাগর, আমি তোমার জন্য পরিবর্তন হতে পারবো, যা বলবে আমি তাই করতে পারবো। হ্যাঁ বুঝতে পারছি, যা বলবো তাই করতে পারবে তুমি। এক কাজ করো, বাসায় যাও সোজা, আর আমাকে রাতের বেলা সালোয়ার কামিজ পরে দেখাবে, আমি দেখতে চাই তোমাকে। ঠিক আছে, আমি দেখি ভাবির বানানো হয়েছে কিনা। যদি বানিয়ে ফেলে তাহলে আমি রাতে তোমাকে ভিডিও কলে ফোন দিয়ে দেখাবো। ঠিক আছে, এখন আমিও তাহলে বাসায় যাই। এই বলে কেয়া আর সাগর দুজন দুজনের বাসায় চলে গেল। সাগর তার বাসায় এসে কলিং বেল দিতেই তার আম্মু সে দরজা খুলে দিল। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাগর, তোকে না বলেছিলাম ওই মেয়েটার ছবি এনে দেখানোর জন্য আমাকে? এখনো দেখালি না কেন? এই দেখা, আম্মু মেয়েটা হচ্ছে এইটা। এই বলে সাগর তার ফোন থেকে কেয়ার ছবি বের করে দেখাতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখানোর পর সাগরের আম্মু বলতে লাগলো, বাহ, মেয়েটা তো মাশাল্লাহ অনেক সুন্দর। এই মেয়ের সাথেই তোকে বিয়ে দেবো। মেয়ের বাড়ির ঠিকানা বল, আমি মেয়ের বাবা মায়ের সাথে কথা বলি। আম্মু মেয়েটা পরিবর্তন হোক, এরপর কথা বলবো। মেয়েটা ছেলেদের পোশাক পরে, তোমাকে তো বললাম এই পোশাক পরা বাদ দিক, এরপর তোমাকে নিয়ে তাদের বাসায় যাব। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। সাগর তার রুমে এসে ফ্রেশ হয়ে নিল। এদিকে কেয়া বাড়িতে এসে তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আমার জামা তৈরি করেছেন তো? হ্যাঁ কেয়া, তোমার জামা তৈরি করা হয়ে গেছে। এ দেখো, তোমার জামা একবার পরে দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, পরে দেখতেছি। এই বলে কেয়া চলে আসলো তার রুমে। ড্রেস চেঞ্জ করে ভাবির রুমে আসতেই
তার ভাবি হাঁ করে তাকে বলতে লাগলো, ওয়াও, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। দেখেছো, আমার মতো এইসব পোশাক পরবে তাহলে তোমাকে অনেক সুন্দর লাগবে। কেয়া কিছু না বলে চলে আসলো তার রুমে। আয়নার সামনে দাঁড়িয়ে কেয়া নিজেকে চিনতে পারছে না। সত্যি কেয়াকে অনেক সুন্দর লাগতেছে। এদিকে কেয়া মনে মনে বলতে লাগলো, সত্যি তো আমাকে অনেক সুন্দর লাগতেছে। সাগরকে ফোন দিয়ে সে নিশ্চয়ই অনেক খুশি হবে। এখন কেমন লাগতেছে তোমার? দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না তুমি পরিবর্তন হও, দেখবে তোমাকে আরো অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাইতেছি। কালকে আমি এই পোশাক পরে সকালে দেখা করব তোমার সাথে। দেখা করবে আমার সাথে তুমি? হ্যাঁ, অবশ্যই দেখা করব। কালকে সকালে পার্কে চলে আইসো, এরপর দেখা করব। ঠিক আছে। সাগর কেয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। সাগর চলে আসলো নিচে। সবার সাথে বসে গল্প করতেছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, চাঁদ মেয়ে কোথাকার। সাগর, তোর জন্য আমরা মেয়ে দেখা শুরু করে দিয়েছি। আর কতদিন একা থাকবি? এখন তো বিয়ে কর, নাতি নাতনি মুখ দেখি আমরা। সাগরের একটা মেয়ে পছন্দ আছে। মেয়েটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। সাগর, মেয়েটার পিক দেখাতো তোর আব্বুকে। সাগর মেয়েটার পিক দেখাতেই সাগরের আব্বু বলতে লাগলো, বাহ, মেয়েটা তো খুবই সুন্দর, আমাদেরও খুব পছন্দ হয়েছে। মেয়েটার বাবা মায়ের সাথে কথা বলে তোদের বিয়েটা ফাইনাল করে রাখি। আব্বু, আর কিছুদিন পর বিয়েটা ফাইনাল করো। মেয়েটার একটু পরিবর্তন করতে হবে। ঢাকার মেয়ে তো বুঝতেই পারছো, পোশাক আশাকের কী রকম অবস্থা। তবে এখন কিছুটা পরিবর্তন হয়েছে আমার জন্য, আস্তে আস্তে আশা করি আরও পরিবর্তন হয়ে যাবে। তাই কিছুটা সময় চাইতেছে তোমাদের কাছে, কিন্তু ঠিক আছে, 2 মাস পর না হয় আমরা মেয়েটার বাসায় যাব। এই 2 মাসে যাতে একেবারে পরিবর্তন করে ফেলতে পারিস মেয়েটাকে। আব্বু একটা কথা, এটা হচ্ছে সেই মেয়ে যে মেয়েটা ওই দিন বকা দিয়েছিল। কি? তাহলে দরকার নেই, এই মেয়েকে আমি আমার বাড়ির বউ করে আনবো না। না 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 না, আজ তো একটা বেয়াদব এই মেয়েটা। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করব তার সাথেই তোর বিয়ে হবে, ব্যাস। আব্বু প্লিজ এরকম করো না, মেয়েটা একটু গুন্ডা, তাই আর কি এরকম বকাবকি করেছে। এখন তো পাল্টে যাইতেছে, এখন দেখবে একেবারে এই বাড়ির লক্ষ্মী বউ হয়ে থাকবে। সাগরের বাবা, ছেলেটা যেহেতু বলতেছে মেয়েটা এবারে লক্ষ্মী বউ হয়ে থাকবে, তো মেনে নাও না মেয়েটাকে। আর এরকম তো ঝগড়াঝাটি হয়, আমাদেরও তো হয়েছে আগে। তাই বলে আমাকে সোজা বকাবকি শুরু করে দিবে? একবার জিজ্ঞেস করবে না কে ফোন ধরেছে? সাগর যদি ফোনটা ধরতো তাও মানা যাইতো, কিন্তু ফোনটা তো ধরেছি আমি। থাক। মেয়েটা কি আর জানে যে তুমি ফোন ধরেছো? জানলে তো আর বকা দিত না। আচ্ছা, আমি মেয়েটাকে বলবো নে তোমার কাছে মাপ চেয়ে নিতে। আর মাপ চাইতে হবে না সাগর, এখন রুমে যা, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমা। আর সামনে যেহেতু বিয়ে করবি তো আমার অফিসে ঢুকে যা। একবারে বিয়ের পর সাগর না হয় অফিসে ঢুকবে, এরপর না হয় তুমি রেস্ট করবে। ঠিক আছে। সাগর চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন দিল কেয়াকে। বেশ কিছুক্ষণ পর কেয়া ফোনটা রিসিভ করে সাগরের সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে দুজনে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টা। খাওয়া দাওয়া করে পার্কে এসে বসে আছে। এমন সময় কেয়া আসলো। কেয়াকে দেখে সাগর তার চোখ সরাতে পারছে না। সত্যি বলতে একদম পরীর মতো লাগতেছে কেয়াকে। কেয়া সোজা সাগরের পাশে এসে বসে পড়ল আর বলতে লাগলো, এইভাবে হা করে তাকিয়ে কি দেখতেছো? আমি কিন্তু দেখতে ততটাও সুন্দর না। কে বলেছে তোমাকে আজকে দেখতে পুরো পরীর মতো লাগতেছে? আমার তো মন চাইতেছে এখন জড়িয়ে ধরে তোমাকে কিস করি। না, তাহলে চলো আমরা দুইজন না হয় আমাদের এই বাড়িতে গিয়ে কিছুটা একা সময় কাটাই। না, তুমি খুব দুষ্টু। আমার ঠোঁটে ওই দিন কামড় দিয়ে কেটে ফেলেছো। আজকে গেলে তুমি আমার অবস্থা খুব খারাপ করে ছাড়বে। তোমার গায়ে যে শক্তি, আমি তোমার সাথে পারবো না। আরে কিছু না, আমি আজকে যা করার শুধু তুমি করবে। চলো যাই তাহলে এখন। এই বলে সাগর আর কেয়া চলে আসলো সেই নিরিবিলি বাড়িতে। কেয়া বিছানায় শুয়ে আছে। এমন সময় সাগর আস্তে আস্তে কেয়ার বুকের উপর মাথাটা রেখে শুয়ে পড়ল। তার উপরে বেশ কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর কেয়া সাগরের মাথাটা ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে চুমু দেওয়ার পর সাগর বলতে লাগলো,
জান, তোমার এই দুইটা তো ছোট ছোট কেন? এখানে কেউ ধরে নাই, তুমি চাইলে ধরতে পারো, কারণ কয়েকদিন পর তো আমাকে বিয়ে করবে তুমি। এর আগে একটু বড় করে দেই, যাতে বাসর রাতে মজা করে খেতে পারি। ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দিব না। এ বলে সাগরকে আর দুইটা ডাব ধরে টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ টেপার পর কিয়া ব্যথায় আহ করে উঠে বলতে লাগলো, সাগর ব্যথা পাইতেছে, আসতে। আজকে অনেক হয়ে গেছে, আজকে আর ধরবো না। চলো, অনেকক্ষণ তো এখানে ছিলাম, এখন বাসার দিকে যাই। আর তুমি তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাও, আমি আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় আসবো। তুমি চাইলে এখন আসতে পারো, আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছি, আর তোমার সাথে থাকতে থাকতে আরো পরিবর্তন হয়ে যাব, চিন্তা করো না। এই বলে সাগর কেয়াকে নিয়ে চলে আসলো বাহিরে। গাড়িতে বসে পড়লো দুজন। কেয়া গাড়ি ড্রাইভ করতেছে আর সাগরের সাথে কথা বলতেছে। প্রায় 30 মিনিট পর চলে আসলো সাগরদের বাসার সামনে। সাগর গাড়ি থেকে নেমে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে কেয়া চলে আসলো তাদের বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। আর এই 1 মাসে কেয়ার অনেক পরিবর্তন হয়েছে সকল কিছু। বিকেলে পার্কে বসে আছে দুজন। এমন সময় সাগর বলতে লাগলো, কেয়া, তোমার দুইটা কিন্তু অনেক বড় হয়েছে এই 1 মাসে। বড় হবে না তো কি হবে? বড় না হলে তোমাকে তো মানায় না। দুজন কথা বলতেছে। এমন সময় কিয়া বলতে লাগলো, সাগর, তুমি চাইলে কিন্তু এখন আমাদের বাসায় তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে পারো, আমি কিন্তু এই 1 মাসে অনেক পরিবর্তন হয়েছি, তুমি তো দেখতে পারতেছো। আচ্ছা, আমি আজকে গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলবো রাতে। ওরা যদি বলে কালকে আসবে, তাহলে আমি তোমাকে রাতে ফোন দিয়ে জানিয়ে দিব। আর বিয়েটা কিন্তু সাথে সাথে করে ফেলবো, কোনো অনুষ্ঠান করব না। ঠিক আছে। সাগরের সন্ধ্যা অবধি কিয়ার সাথে থেকে চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে। এমন সময় সাগর তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, কেয়া তো অনেক পরিবর্তন হয়েছে। এখন চাইলে তোমরা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে পারো। তবে একটা কথা, কোনো অনুষ্ঠান হবে না, কাজীটাকে বিয়ে করিয়ে দিবে। আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই ফোন দিয়ে বলে দে যে কালকে সকাল 10টার সময় আমরা আসতেছি। যদি কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে কালকে বৌমাকে আমাদের বাসায় নিয়ে আসবো। ঠিক আছে আব্বু, আমি কেয়াকে ফোন দিয়ে বলে দিতেছি। সাগর কিয়াকে ফোন দিয়ে বলে দিল। পরদিন সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে দোকান থেকে মিষ্টি নিয়ে কেয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো কেয়াদের বাসায়। কলিং বেল দিতেই কেয়া এসে দরজা খুলে দিল। সাগরের আব্বু আম্মুকে দেখে সালাম করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি, ভেতরে আসেন আপনারা। সবাই বসে পড়ল সোফায়। বেশ কিছুক্ষণ পর কেয়ার বড় ভাই, কেয়ার আব্বু আম্মু এবং কেয়ার ভাবি আসলো। সবাই বসে আছে। এমন সময় পিয়াস বলতে লাগলো, তোমরা দুজন তো দুজনকে পছন্দ করো, যেহেতু ভালোবেসে ফেলেছো দুজনকে, এখন না হয় বিয়েটা দিয়ে দেওয়া যাক। আব্বু, আপনারা বিয়ে নিয়ে আলোচনা করে ফেলেন। বেআই সাহেব, কেয়া এবং সাগরের বিয়েটা না হয় আগামী 10 তারিখে ঠিক করা হলো। আমাদের একটা মাত্র মেয়ে, তাকে তো আর এইভাবে দেওয়া যাবে না। আব্বু, কোনো অনুষ্ঠান হবে না, আমার এসব অনুষ্ঠান একদম ভালো লাগে না। প্লিজ তোমরা আজকে বিয়ের ডেট ঠিক করো। কি বলতেছিস কে তুই? আমার একমাত্র বোন, তোকে কীভাবে এমনিতেই দিয়ে দেই? ভাইয়া, আমি এমনিতেই যাব, তোমরা আজকে বিয়ের তারিখ ঠিক করো এবং আজকে বিয়ে হবে। বিআই সাহেব, আপনার মেয়ে যখন বলতেছে আজকে, তাহলে তাদের বিয়ে দেওয়ার জন্য আমরা দেরি করতে চাই না। আমরাও আমাদের ছেলের বউকে বাড়িতে তুলতে চাই তাড়াতাড়ি। ঠিক আছে, মেয়ে যেহেতু বলতেছে যে তাদেরকে আজকে বিয়ে দেওয়ার জন্য, তাহলে নয় আজকে রাতে তাদের বিয়ে হবে বৌমা। জি আপু, বলেন। তোমরা না হয় কিছু রান্না করে ফেলো, বড় করে আয়োজন তো করা হবে না, পারিবারিকভাবে যেহেতু বিয়ে হইতেছে, হালকাভাবে আয়োজন করলেই হবে। ঠিক আছে আপু, আমি আর আম্মু না হয় হালকাভাবে কিছু আয়োজন করছি, আপনারা কথা বলেন। আর পিয়াস, তুমি একটু আসো তো আমার সাথে, কথা আছে তোমার সাথে। পিয়াস চলে গেল রান্নাঘরে। পুতুল সকল কিছু বলে দিল কি কি আনতে হবে। পিয়াস বাজার গিয়ে সকল কিছু নিয়ে আসলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে
বসে আছে এমন সময় কলিং বেল বেজে উঠল। পুতুল গিয়ে দরজা খুলতেই দেখতে পেল কাজী চলে এসেছে। কাজীকে নিয়ে বাড়ির ভিতরে আসলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কাজী তার সকল কাজ শেষ করে বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত 11টা সাগর কিয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। দুজন রুমে বসে আছে। এমন সময় কিয়া বলতে লাগলো, বসে থাকবে নাকি আদর করবে? বিয়ের আগে তো আদর করার জন্য একেবারে পাগল হয়ে পড়েছিলে, এখন বিয়ে হয়ে গেছে, আদর করো না কেন? এই তো আদর করার জন্য প্রস্তুতি নিতেছি। আজকে সারা রাত আদর করব তোমাকে, দেখি কতক্ষণ সহ্য করতে পারো তুমি। এই বলে সাগর কিয়াকে জড়িয়ে ধরে কিয়ার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ দুজন দুজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চুমু খেলো কিছুক্ষণ। সাগর কিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন তাহলে আমি আমার খেলা শুরু করে দেই, দেখি সহ্য করতে পারো কিনা। এই বলে সাগর কেয়ার উপর ভালোবাসার অত্যাচার করতে লাগলো। এইদিকে কেয়া মাঝে মধ্যে কিছুটা জোরে আহ উফ করে চিৎকার করতেছে। আর বলতে হবে না কি কিছু? আপনার তো সব কিছুই শোনার জন্য তৈরি হয়ে থাকেন। আর কিছু বললাম না, থাক আজকের মতো এখানেই বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।